এই ধরনের প্রশ্ন উঠছে, অনেকেই এটা এই বক্তব্য সঙ্গে একমত যে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা, তাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া উচিত। পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে এতটা সংগঠিত আপনারা হলেন কি করে, এবং রাজ্য সরকার কেন আপনাদের এতটা ভয়ই বা। আশা কর্মীদেরকে তো এখানে সুদীপবাবু বলেছেন যে ওনাদেরকে অনেক অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে, গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড পেয়েছেন তারা, করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা। এরা যে বঙ্গজননী, অনেক ফুল মালা তাদের উপরে চড়ানো হয়েছে। তারা যেহেতু অনেক বড় বড় ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে এক একটা অতিমারি মহামারী তারা পার করতে পারেন। কিন্তু এই প্রশ্ন তো আমাদের বরাবর আমরা ধারাবাহিকভাবে তুলেছি যে যাকে আমি এত যোদ্ধা এত কিছু ফুলমালা দিচ্ছি, কিন্তু তার আজকে ঘরে হাহাকার, তাকে শুধু এইটা দিয়ে পেট ভরছে না, এটা একটা প্রশ্ন আমাদের আছেই। আর বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে তুলেছেন। ওনারা গত 20 তারিখ 21 তারিখে ঠিক আগের দিন আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য ভবনেই একটা প্রেস মিট করেছিলেন। সেই প্রেস মিটে আমাদের একটা প্রত্যাশা ছিল, যখন আমরা শুনলাম যে আজকে প্রেস মিট হবে, তা আমাদের মধ্যে একটু খুব আশার সঞ্চার হয়েছিল। মনে হয় এত আন্দোলন হচ্ছে এবং কর্মীদের এত অসহায় অবস্থায় আছে, এত বঞ্চনা, এত না পাওয়া, হয়তো তিনি কিছু ভালো কিছু ঘোষণা করবেন, ভাতা টাতা বাড়াবেন, এটা আমাদের একটা ভাবনা ছিল। কিন্তু আমি খুব অবাক ভাবে দেখলাম, শুনলাম উনি একেবারে একটা মৃদু থ্রেট বলতে যা বোঝায় এটা দিলেন, এবং তিনি বলেছেন যে আমরা দুর্বল নই, আমরা কিন্তু সজাগ আছি। এইটা যে কি বার্তা, কাদের উদ্দেশ্যে এই বার্তা, এবং এর মধ্য দিয়ে তারা কিন্তু গোটা প্রশাসন গোটা সরকারকে নামিয়ে দিয়েছেন যে বঞ্চিত নারী শ্রমিক, মহিলা শ্রমিক, তারা এই স্বাস্থ্য দপ্তরের সরকারেরই আহ্বানে আসছিল। তাদেরকে গোটা পশ্চিমবাংলার প্রতিটা ব্লক, আমাদের সংগঠন একেবারে প্রতিটা ব্লক, এখানে যতগুলো ব্লক আছে পাহাড় থেকে সাগর, সমস্ত ব্লকেই সংগঠিত, সমস্ত ব্লকে কমিটি আছে, তারা সকলেই লিখিত পঠিত, তারা সদস্য পদ গ্রহণ করা তারা কর্মী। ফলে এতটাই সংগঠিত, তারা প্রবলভাবে ভরসা করে, প্রবল আস্থা তাদের আমাদের এই লড়াই, আমাদের দাবি। আমরা তাদেরকে একটা নারী শ্রমিক হিসেবে যে মর্যাদা বোধ নিয়ে দাঁড়ানো উচিত, যে মিলিটেন্সি তাদের আন্দোলনের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে, তাদের আদর্শের মধ্যে, তাদের লক্ষ্যের মধ্যে থাকা প্রয়োজন, যেটা থাকা খুব জরুরি একটা দাবি আদায় করার ক্ষেত্রে, এই জায়গাটা তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়েছে। ফলে এই কর্মীরা গোটা রাজ্য থেকে, এক একটা জেলা থেকে 60-65টা করে ছোট বড় গাড়ি আসছিল। আর এই যে মানে ওনারা কোনোভাবে একটা ভাবছিলেন যে কোনোভাবে হয় আটকাতে হবে, চাপ দিতে হবে, ভয় দেখাতে হবে, থ্রেট করতে হবে, না হলে কলকাতা সেদিন মানে যে পরিস্থিতি হবে, এবং সরকারের অ্যাকচুয়ালি সরকারের যে ক্যারেক্টার, সেটা এই আশা কর্মীরা যদি গোটা রাজ্য থেকে কলকাতায় এসে হাজির হয়, এদের প্রতি যে বঞ্চনা, যে অনীহা, সেটা সরকারের যে ক্যারেক্টার, সেটা কিন্তু এদের বিক্ষোভের মধ্য দিয়ে উন্মোচিত হয়ে যাবে। এই আতঙ্কটা তাদের মধ্যে কাজ করেছে। ফলে ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন। এখানে আপনারা বলেছেন ট্রেনের টিকিট কেড়ে নেওয়া হয়েছে, স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি, বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বাস, খালি বাস যখন কোনো স্ট্যান্ডে ঢুকেছে কর্মীদের নেওয়ার জন্য, সেই বাসকে থানা তুলে নিয়েছে, বাস মালিককে ভয় দেখিয়ে বাস ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এন্টার বাঁকুড়া, পুরুলিয়া, দূরবর্তী বহু মফস্বল ইন্টেরিয়ার গুলোতে কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে এসছে টোটোতে করে, বিভিন্ন বাস স্ট্যান্ডে তারা দাঁড়িয়ে আছে, রাত 12টা পর্যন্ত তারা বাসে উঠবে। যে কর্মী রাত 12টায় রাস্তায় দাঁড়িয়ে আছে, তার টোটো তাকে ছেড়ে চলে গেছে, সেই কর্মীকে লোকের বাড়িতে গিয়ে রাত্রে থাকতে হয়েছে, কারণ পুলিশ প্রশাসন তারা মালিককে ভয় দেখিয়ে বাস সমস্ত থানায় তুলে নিয়েছে। গোটা পশ্চিমবাংলার প্রতিটা থানাতে এই বাস তারা তুলে নিয়েছে, এবং
যখন তারা রওনা দিচ্ছিল দিনের বেলাতেও আমাদের এই রাজ্য থেকে প্রায় 3000 কর্মীকে, আমরা প্রতিটা জেলার হিসাব নিয়েছি, 3000 কর্মীকে সমস্ত থানাতেই কোথাও না কোথাও থানাতে তাদেরকে ভরে দিয়েছে, আসতে দেওয়া হয়নি, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, থানায় নিয়ে গিয়ে তাদেরকে কেস দিয়ে ছেড়েছে, রাত্রিবেলায় বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এই যে বিভিন্ন ব্লকের আন্দোলনের যারা লিডার, বিভিন্ন পৌরসভার আন্দোলনের যারা কর্মী লিডার, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সারাদিন ওই থানায় বসিয়ে রাখা হয়েছে এবং কয়েকটি জেলাতে তাদেরকে লকআপের মধ্যে, থানা লকআপের মধ্যেও রাখা হয়েছে। ফলে এই যে গুন্ডাগর্দি করা হলো, চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত থ্রেট, আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হলো, এটা আমরা কর্মীদের মধ্যে আমরা দেখেছি। এটা যেমন তারা করেছে, যেখানেই এত সত্ত্বেও বহু কর্মী যারা হয়তো সকাল 6টায় তাদের রওনা দেওয়ার কথা ছিল, নানান জায়গা থেকে হয়তো তারা বাড়ি ফিরে গেছিল, আবার তারা অ্যাটেম্প্ট নিয়েছে এবং সন্ধে 6টা পর্যন্ত কর্মীরা কলকাতায় ঢুকেছে। তারা এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য, তারা কলকাতায় পা রাখার জন্য, তার দাবিকে তুলে ধরার জন্য। কারণ গতকালকে আমাদের ঘোষণাই ছিল আমরা থেকে যাব। ফলে কর্মীরা ভয় পায়নি, যেখানে আটকেছে, বিভিন্ন টোলে আটকেছে, বিভিন্ন রাস্তায়, হাইওয়েতে, রেল লাইনে তারা নেমেছে, রাস্তা আটকেছে, রাস্তায় বসে পড়েছে, স্লোগান দিয়েছে, পুলিশের সঙ্গে ব্যারিকেড ফাইট করেছে, রেল লাইনের সামনে দাঁড়িয়ে, ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে রেল লাইনে শুয়ে পড়েছে। এরা কারা? এই পশ্চিমবঙ্গের নারী শ্রমিক, তারা ঘরের বউ, সাধারণ মহিলা। তারা এই যেটা করতে পারলো, স্বাস্থ্য ভবনে 10,000 জমায়েত জোর করে নানান জায়গা দিয়ে ঢুকে গেছে। যতগুলো এন্ট্রান্স ছিল স্বাস্থ্য ভবনে ঢোকার, সমস্ত এন্ট্রান্স গুলো থেকে তারা প্রচুর পুলিশ, কলকাতা পুলিশ এবং স্টেট পুলিশ রেখে দিয়ে রাজারহাট থানা, নিউ টাউন থানা, বিধাননগর থানা, সমস্ত থানাতে তুলে নিয়ে গিয়ে সারাদিন তাদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছিল। তা সত্ত্বেও সেক্টর 5-এ তারা ওই মেট্রোতে করে উঠেছে, অসংখ্য কর্মীকে মেট্রোর ওই জায়গা থেকে অ্যারেস্ট করেছে, স্বাস্থ্য ভবনের গেট থেকে টানতে টানতে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে। যখন এই ফ্লোরটাকে রুখতে পারেনি, স্বাস্থ্য ভবনের গেটে হাজার হাজার কর্মী এসে দাঁড়িয়েছে, তখন আর কত তুলবে তারা? তাদের তো মুখ পুড়বে সরকারের। এইভাবে তারা করেছে। প্র্যাকটিক্যালি নেতৃত্ববিহীন অবস্থায় ছিল স্বাস্থ্য ভবন। আমাকে স্বাস্থ্য ভবন থেকে পুলিশ প্রশাসনের লোকজন ফোন করছে, আপনাদের 10,000 জমায়েত এখানে এসেছে, ফলে আপনারা এখানে কেউ নেই। আমরা বলেছি যে 10,000 যে আশাকর্মী, তারা সকলেই এক একটা ইসমতারা খাতুন, তারা সকলেই কৃষ্ণা প্রধান, তারা সকলেই এক একটা মিলিটেন্ট বাহিনী, আশাকর্মী যারা লড়াকু, তারা লিডার। ফলে তারা কিন্তু সমানে দক্ষতার সাথে মোকাবিলা করেছে। বহু রাজনৈতিক দল তারা আমাদের এই লড়াইয়ে সহমর্মিতা জানিয়েছে। জিজ্ঞাসা করছি, যখন স্বাস্থ্য ভবন থেকে আপনাকে ফোন করলো যে 10,000 লোক এসেছে কিন্তু কথা বলার কেউ নেই, আপনি কোথায় ছিলেন, কিভাবে আপনি গেলেন শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন? আমি এই বিষয়টাতেই আসবো। হ্যাঁ, তো ওখানে যদিও নানান সংবাদ মাধ্যমে এসেছে, ওখানে সমস্ত কর্মী টোটাল ওখানে শেষ পর্যন্ত তারা বিছানাপত্র নিয়ে শুয়েও বসে এইভাবেই ছিল। এবং এই যে লৌহ প্রাচীর তারা তৈরি করেছিল স্বাস্থ্য ভবনে, সেই লৌহ প্রাচীর বেয়ে বেয়ে অবলা নারী বলে যাদেরকে বলা হয় আর কি, তারা সেই লৌহ প্রাচীরকে ডিঙিয়ে স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত ছুটে যেতে পেরেছে। এটাই তাদের কাছে একটা নারী শ্রমিকের মর্যাদা বোধ, উন্নত একটা মর্যাদা বোধের ভিত্তিতে তারা এটা করতে পেরেছে। শেষ লড়াই কি করে করতে হয়। আমার বাড়ি, আমি থাকি হাওড়া জেলায়, আমার তো এতটা ভাবনাও ছিল না। সারাদিনের অনেক ঝক্কি কাজকর্ম সেরে আমি রাত্রে বাড়ি ফিরেছি। যখন আমি বাড়ি ফিরি রাত 9টায়, তখনও দেখছি নানান ধরনের মানুষের আনাগোনা এবং তাদের চোখ মুখের চেহারাও অন্যরকম। আমি খুব বেশি গুরুত্বও দিইনি, ভাবিও নি। ভোরবেলায় যখন আমি বারান্দায় পায়চারি করছি, আমার বাড়ির 3 মাথার মুখের জায়গা, 3 দিকে বহু পুলিশ ভ্যান, নানান ড্রেসে বহু পুলিশ, মহিলা পুলিশ, আমার বাড়ি পুরো ঘেরাও করা আছে, পুরো ঘিরে রেখেছে। আমার বি কলেজের ফার্স্ট গেট, বি কলেজের সেকেন্ড গেট,
বি গার্ডেনের গেট এবং এদিকে কলেজ ঘাট রোড সমস্ত দিকে পুলিশ পরিবেষ্টিত। আমার তো চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা টোটাল হিসেব করে যা দেখলাম 65,000 আশাকর্মী সন্ধে পর্যন্ত যারা কলকাতায় এসেছে। ফলে এত কর্মী রাস্তায়, তাদেরকে এত হেনস্থা, এত হয়রান, এত নির্যাতন করা হচ্ছে, ফলে আমাকে তাদের মধ্যে যেতে হবে। ফলে এই চ্যালেঞ্জ আমার কাছে ছিল। আমি তাদের ঘেরাটোপ ভেদ করেই, আমিও আমার অদ্ভুত কৌশলকে অবলম্বন করেই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমাদের যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এআইইউটিউসি অফিসে উঠি, এসে দেখি সেখানেও চতুর্দিকে পুলিশ। ফলে আর হাজার হাজার কর্মী শিয়ালদা, হাওড়া, স্বাস্থ্য ভবন চতুর্দিক থেকে পিলপিল করে আসতে শুরু করেছে। তারপরে যখন আলটিমেট আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনে সব ফোর্সকে ঢুকতে দিচ্ছে না, গেলেই অ্যারেস্ট করতে, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়েছে। হাওড়া থেকে মিছিল আসবে ধর্মতলায়, শিয়ালদা থেকে মিছিল আসবে ধর্মতলা। আমাদের শেষ পর্যন্ত আমাকে তো বেরোতেই হবে। পুলিশের দুর্ভেদ্য যে ব্যারিকেড, সিদ্ধান্ত হলো আমাদের কর্মীরা লেনিন এসএন ব্যানার্জি ধরে মিছিল করে তারা এসেছে এবং আমাদের কর্মীরা আমাদের ওই অফিসে আমাকে নিয়ে 100 জন কর্মী, এবং সেটাও পুলিশের প্রচন্ড থাবা, সেখানেও কিভাবে আমাকে অ্যারেস্ট করবে নানান ভাবে সেই চেষ্টা করেছে, কিন্তু আমাদের কর্মীরাই আমাকে পরিবৃত্ত করে নিয়ে এসে আমি মূল মিছিলে সামিল হই। এসএন ব্যানার্জি ধরে আমাদেরকে সেই মিছিল আটকে দেওয়া হয় কর্পোরেশনের সামনে, এবং সেখানে সে যে অসংখ্য বিপুল বেগুনি ঝড়, সেখানে আমি ওদের সঙ্গে মিলে যাই। পরে সভা চলতে থাকে, ওইখানেও এই যে পুলিশ ছিল, রাজ্য পুলিশ, আমি পরে গিয়ে শুনলাম কার্ড ডাক পেয়ে স্বাস্থ্য ভবনে গেলেন এবং সেখানে কি কথা হলো? হ্যাঁ, তারপরে ওখানে সভার পরে 4টের পরে স্বাস্থ্য ভবনের আমাকে ডিসি আইবি দপ্তরের নর্থ, তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেন এবং আমরা ডেপুটেশন দিতে যাব কিনা সেটা ওনারা ওদিক থেকে যখন বলেন, তখন আমরা রাজি হয়েছিলাম। আমরা বলেছিলাম ডেপুটেশন আমাদের আলাদা নতুন করে একই দাবি, আমরা ওই মেমোরেন্ডাম কপি আমরা দেব। ফলে আমরা ওখান থেকে আমাদের পুলিশ যে কর্পোরেশনের সামনে থেকে আমাদের 5 জন প্রতিনিধি, পৌর স্বাস্থ্যকর্মী এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মী এবং আমাদের ট্রেড ইউনিয়ন থেকে আমাদের লিডার তিনি ছিলেন। ফলে আমাদের খুব একেবারে দ্রুত গতিতে ওনারাই গাড়ি দিয়ে নিয়ে গেলেন, সোজা গাড়ি আমাদের স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকে গেল। দিদি, শেষমেশ কি কথা হলো? স্বাস্থ্য দপ্তরে গিয়ে যে আপনারা বৈঠক করলেন, কি কথা? আমরা গিয়ে দেখি বেশ কিছু আধিকারিক যারা বসে আছেন, সেখানে আমাদের ওই একই দাবিগুলো ছিল 10 দফা। তার সঙ্গে যেটা যুক্ত করেছিলাম, চতুর্দিকে যে অ্যারেস্ট করে রেখেছে তাদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, আর আমাদের এই দাবিগুলো মূল ভাতা বাড়াতে হবে। যারা মৃত যাদেরকে ঘোষণা, যেটা তারা আমাদেরকে একরকম ভাবে বললেন, কাজ করতে করতে যারা মারা যাচ্ছেন তাদের দেবেন 5 লক্ষ টাকা, আরো যা যা টুকটাক সমস্যা, মাতৃত্বকালীন ছুটি, সেগুলো দেবেন। আমরা আধিকারিকদের প্রশ্ন করলাম যে যারা এখনো বেঁচে আছে তাদেরকে আপনারা কি দেবেন? তারা যে আপনার এই ব্যবস্থার নির্মাণ করছে, প্রতিদিন তাদের জীবন দিয়ে, পরিবার দিয়ে, নিজের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, নিজের মাতৃত্ব সুরক্ষিত নেই সরকারের দ্বারা, অন্যের মাতৃত্ব সুরক্ষিত করছে, তাদের জন্য আপনারা কি করবেন? ওনারা বললেন সরকার তো ভাবছে, নিশ্চয় ভাববেন, কিছুদিন একটু অপেক্ষা করুন, নিশ্চয় ভাবছেন, আপনাদের এই দাবিগুলো আমরা পাঠিয়েছি, ওনারা নিশ্চয় ভাববেন। আমরা বলেছি যে গতকাল আমরা দেখেছি যে একটা মৃদু থ্রেট দেওয়া হচ্ছে, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি যে আপনারা এটা যে বলেছেন, আপনারা এমএলএদের ভাতা বাড়াচ্ছেন, ক্লাবকে দান খয়রাতি করছেন, ভর্তুকি দিচ্ছেন, আপনারা ক্ষমতায় আসার পরে 4 বার এমএলএদের ভাতা বাড়িয়েছেন, উৎসব ভাতা, প্রমোদ ভাতা, এই যে বাড়ছে, আর এই আশা কর্মীরা ঈদের আগে ভাতা পায় না, পুজোর আগে ভাতা পায় না, আর এদিকে এত উৎসব করার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা খরচ করছেন। তাহলে তার কিছু অংশও যদি তাদের হাত গলে এই স্বাস্থ্যকর্মীদের জন্য, এই স্কিম ওয়ার্কারদের জন্য যদি বরাদ্দ করা হয়,
তাহলে আপনারা দান খয়রাতি করছেন, সেখানে রাজনীতি নয়। আর আমি আমার ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আমি চাইছি, এটা আপনারা রাজনৈতিক তকমা দিচ্ছেন, এটা আপনারা খুবই ভুল করলেন। এবং তারা যেভাবে আমরা দুর্বল নই এই বার্তার মধ্য দিয়ে সারা রাজ্যের তাদের ক্যাডারদের, তাদের বাহুবলীদের, আশাকর্মীদের উপরে পিছনে লেলিয়ে দিয়ে যে হয়রান করেছেন, যে থ্রেট করেছেন, যে ভয় দেখিয়েছেন, আমরা মনে করছি আশাকর্মীদের মনের মধ্যে আন্দোলনের যে আগুন তারা ধরিয়ে দিয়েছে, এই আগুনে তাদের এই অত্যাচার পুড়ে ছারখার হবে। এবং আমাদের দাবি সরকারকে মানতে বাধ্য হতে হবে। আমরা এই দাবি আদায়ের জন্য যত দূর যেতে হয় আমরা যাব। আপনাদের মতন যারা মানবিকভাবে এবং নানানভাবে আমাদের লড়াইকে, আন্দোলনকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন আপনাদের প্রচার মাধ্যমে, আমাদের এগুলো কিন্তু অনেক বড় পাওনা। এটা আমি এখানে খোলা আজকে আপনাদের এই মিডিয়ার সামনে আমি স্বীকার করছি। এবং আপনাদেরকে নমস্কার, ধন্যবাদ।